রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে রোজকার মতো আবারও আজ একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে শনিবার। সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি যে কাজকর্ম সেরেছি সেটা আর শেয়ার করিনি, একেবারে চা খাওয়া থেকে আজকের ব্লগটি শুরু করছি। আজকে সকালবেলায় লিকার চা করেছি আর টোস্ট বিস্কুট নিয়েছি, এটা দিয়েই চা খেয়ে চলে যাব রান্নাঘরে। সকালবেলায় চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমেই মেজে নিচ্ছি বাসন। এখন খুব শীত পড়েছে, তাই রাত্রিবেলাতে একেবারেই বাসন মাজি না, সমস্ত বাসন রেখে দিই। দুপুরে রান্না করি বা সকালে রান্না করি, রান্না করার যে বাসনটা, সকালের টিফিন খাওয়ার যে বাসন, সেগুলো ধুয়ে নিই, কিন্তু তারপর থেকে আর কোনো বাসন ধোয়া হয় না, সমস্ত বাসনই রাখা থাকে। সকালবেলায় মেজে নেওয়ার চেষ্টা করি। যেহেতু সকালে ঘর ঝাঁট দেওয়া, মোছা এই কাজগুলো থাকে, তাই ঘর ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েই চেষ্টা করি বাসনগুলো মেজে নিতে। আজকে ঘর মোছাও কিন্তু হয়নি, সবেমাত্র ঘরগুলো ঝাঁট দিয়েছি, তার আগে দূরঘরে জল দিয়েছি, বিছানাপত্র গুছিয়েছি। এখন চা খেয়ে বাসন মেজে নিচ্ছি। বাসন মেজে বসাবো রান্না। আর এই ঝুড়িগুলো দিয়ে আমি রান্না করা খাবার ঢেকে রাখি। গরম খাবার ঢাকলে এই ঝুড়িগুলোতে খাবার খুব ভালো থাকে, তাই প্রতিদিনই ঝুড়িগুলো সাবান দিয়ে মেজে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিই। আর রান্নার পরে তাহলে ঝুড়ি দিয়ে খাবারগুলো ঢেকে রাখতে সুবিধা হয়। দেখুন, সমস্ত বাসনপত্র আমার মেজে নেওয়া হয়ে গেছে। এখন বসিয়ে দিলাম রান্না। একদিকে ভাত বসিয়েছি আর পাশের গ্যাসে বসিয়ে দিলাম দুধ। আর এদিকে আমার সমস্ত সবজি কেটে নেওয়া হয়ে গেছে। টমেটো কেটেছি, বেগুন ভাজা কেটেছি আর আলু কেটে ধুয়ে জল ঝরাতে রেখেছি। এদিকে মুগ ডাল ভেজে সেদ্ধ করে নিয়েছি, এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। মুগ ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এখন আলু পোস্ত বানাবো বলে মিক্সির জারে একটু পোস্ত দিয়ে পোস্তটাকে শুকনোই গুঁড়ো করে নিলাম। এবার এই পোস্তের ভেতরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আজকে রান্না হবে মুগ ডাল আর আলু পোস্ত। আজ যেহেতু শনিবার, আমরা নিরামিষ খাই। নিরামিষে পোস্ত খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে। বলল, মা একটু পোস্ত বানাও, আলু পোস্ত খেতে ভালো লাগবে। আজকে বাঁধাকপি করার কথা ছিল, বাঁধাকপিটা করলাম না, পোস্তটা রান্না করে নিলাম। আলু পোস্ত ভাত রুটি সবের সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে বানিয়ে নিচ্ছি চাটনি। এখন রান্না করতে করতেই মেয়ের ফোনটা রিসিভ করে ফোনে কথা বলছি। দুদণ্ড যে দাঁড়িয়ে মেয়ের সঙ্গে কথা বলবো বা বসে কথা বলবো এমনটা হয় না, সময় খুবই কম থাকে, যার কারণে রান্না করতে করতেই ফোনে ওর সঙ্গে কথা বলে নিলাম। পাঁপড় ভাজা, চাটনি, বেগুন ভাজা, আলু পোস্ত আর মুগ ডাল হয়েছে আজকের আমাদের মেনুতে। রান্নাঘর এখন পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। আপনাদের দাদাভাইকে খেতে দিয়েছিলাম, আমিও নিজে সকালে টিফিন করে নিয়েছি। টিফিনে আর আজকে আলাদা কিছু করিনি। এই যে রান্নাটা করলাম, সকাল আর দুপুরের রান্না একসঙ্গে হলো। রাত্রিবেলায় রুটি বা পরোটা যেটাই হোক বানিয়ে নেব। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে বলছিলাম, ফোন এসেছিল, মেয়ের সঙ্গে যে একটু কথা বলবো বসে, এমন সময়টা সকালবেলায় একদমই থাকে না, কারণ আপনাদের দাদা ভাইয়ের বেরোনো থাকে। খুব তাড়াতাড়ির মধ্যেই রান্নাবান্না কাজকর্ম গুছিয়ে নিতে হয়। ও তো সকাল 10টা 10 বা 5-এর মধ্যে খেতে বসে, তার আগেই রান্নাটা যেহেতু কমপ্লিট করতে হয়, তাই ওই সময় যেই ফোন করুক না কেন, মেয়ে বা যে কোনো কেউ, কথা বলতে মানে বসে কথা বলার তো সময়ই হয় না। যাই হোক, রান্নাঘর তো পরিষ্কার করে রান্নাঘরের বাসনপত্রও সমস্ত মেজে ধুয়ে উপর করে রেখে চলে এসেছি। এখন ঘরগুলো মুছে নেব। আজ যেহেতু রান্নাবান্না সেরে নিয়ে ঘর মুছতে এসেছি, তাই দুটো ঘরের যে খাট আছে, খাটের তলাগুলো খুব ভালো করে মুছে নিচ্ছি। এমনিতেও আমি রোজই প্রায় খাটের তলা মুছি, তবে আজকে আরও বেশি ভালো করে মোছার চেষ্টা করছি। একবারে প্রতিটা কোণা খুব ভালো করে মুছে নিয়ে বেরিয়ে যাব। প্রথমেই ঠাকুর ঘরটা মুছে নিলাম, এরপর ডাইনিংটা মুছছি। আমাদের ডাইনিংটা চওড়াটা খুব বেশি না হলেও বেশ লম্বা। ডাইনিংটা মুছতেই বেশি কষ্ট হয়, তবে বাড়ি তো এখনও কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট বাড়ি, তাই খুব বেশি সাজানো গোছানো নেই। যদিও সাজানো গোছানো নেই, তবে পরিষ্কার করে তো রাখতেই হবে।
যেদিন সাজানো গোছানো হবে, তবে এখন তো আমাকে পরিষ্কার করতে হবে। অপরিষ্কার জায়গায় তো আর বসবাস করা যায় না, আর আমি অপরিষ্কার হয়ে থাকতে ভালোবাসি না। এদিকে দেখুন, বারান্দাটা মুছে নিয়ে মানে ডাইনিংটা মুছে নিয়ে পাশের রুমটা মুছতে চলে এসেছি। এই রুমের খাটের নিচটাও আমি ভালো করে মুছে নিলাম, এবং এই যে শোকেসের নিচ, ড্রেসিং টেবিলের তলা, এগুলো সমস্ত আমি এভাবে মপ ঠুকিয়ে মুছে নিই। এতে করে ঘরটা ভীষণ পরিষ্কার থাকে, ক্লিন থাকে, মানে মাকড়সার ঝুল বলুন, ধুলোবালি বলুন, খুবই কম থাকে ঘরে। ঘর ভীষণ ফ্রেশ থাকে। আর এভাবে মোছামুছি করলে পারে দেখবেন নেগেটিভ এনার্জি থাকে না, পজিটিভ এনার্জি আসে। আপনার মন ভালো থাকবে, মানে কাজ করার এনার্জি পাবেন। আমার তো সেটাই মনে হয়। যাই হোক, ঘরদোর সমস্ত মুছে নিয়ে স্নান সেরে এখন চলে এসেছি ঠাকুর পুজো করতে। প্রথমেই ঠাকুরের যে মানে ফুলগুলো ফেলে দেওয়ার, সেই ফুলগুলো ফেলে দিলাম। গাঁদা ফুল সব তো আর একসঙ্গে নষ্ট হয় না, যে ফুলগুলো ভালো থাকে সেগুলো রাখি, আর যেগুলো একটু নষ্ট হয়ে যায় সেগুলো নামিয়ে দিই। তারপর নতুন কিছু ফুল আবার নিয়ে পুজোটা সেরে নিই। ফলটা বার করে নিলাম। ফল ফুল সমস্তটাই আমাকে এভাবে ঝুড়ি বা গামলা বা কড়াই দিয়ে ঢেকে রাখতে হয়, কারণ ঘরে ইঁদুরের ভীষণ উৎপাত হয়েছে। এই যে ফুল ঠাকুরের কাছে দিয়েছি, এর বেশিরভাগ ফুলই রাত্রিবেলায় ইঁদুরে এসে নিয়ে চলে যায়। যেটুকু থাকে সেটুকুর মধ্যে ভালো যেগুলো সেগুলো রাখি, আর বাদবাকি ফেলে দিই। দিয়ে ওই যে প্রসাদ কেটে সাজিয়ে নিয়েছি, নিয়ে প্রথমেই আমার গুরুদেবকে পুজো করে নিচ্ছি। তারপর গুরুদেবের শ্রীচরণে ফুল অর্পণ করলাম, মা লক্ষ্মীর শ্রীচরণে ফুল অর্পণ করলাম। এবার বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নিলাম। আর মহাদেবের জন্য প্রসাদটা তো রেডি করেই রেখেছি। এরপর আরতি সেরে নেব, নিয়ে আমার পুজো পাঠ কমপ্লিট হবে। মহাদেবের মাথায় আমি পেতলের বেলপাতা দিলাম। আসল বেলপাতা তো আমি পাই না, পেতলের বেলপাতাই প্রতিদিন মহাদেবের মাথায় চড়াই। সেই মতো পুজো পাঠ সেরে নিয়ে, আরতি সেরে নিয়ে এখন একটু বসে রেস্ট নেব। মানে পুজো পাঠ করেই যে খাওয়া দাওয়া করবো এমনটা নয়। আজকে কাজকর্ম বেশ তাড়াতাড়ি গুছিয়ে নিতে পেরেছি, তাই ছাদের উপরে গিয়ে একটু শীতের রোদ পিঠে লাগাবো। তবে তার আগে একটু স্কিন কেয়ার করে নিলাম, একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। এখন যেহেতু শীতকাল, একটু মানে হেভি ময়শ্চারাইজার লাগালাম। এতদিন লাইট ময়শ্চারাইজারটা লাগাচ্ছিলাম, কিন্তু এখন যেহেতু খুব শীত পড়েছে তাই হেভি ময়শ্চারাইজারটা লাগিয়ে চুলটা সুন্দর করে আঁচড়ে নিয়েছি। এরপর এই 2:30টার দিকে চলে এসেছি ছাদে সমস্ত খাবার নিয়ে খাওয়া দাওয়ার জন্য। এখন ছাদে অল্প অল্প রোদ থাকে, অল্প বলতে ওই গাছের ছায়ার ফাঁক দিয়ে, মানে গাছের ফাঁক দিয়ে যেটুকু রোদ আসে। তবে ছাদটা তো গরম থাকে, এখানে বসে খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের দাদাভাই স্কুল থেকে ফেরার পথে বেশ কিছু বাজার করে নিয়ে যেহেতু এসেছে, তাই শনিবার হলেও আসতে একটু দেরি হয়েছে। এখন আমরা সবাই মিলে ছাদে বসে খাওয়া দাওয়া করছি। তবে মেয়ে নেই, মেয়েকে ভীষণ মিস করছি। মেয়ের জন্য সবসময় মনটা খারাপ করে। আর তখন মেয়ে ফোন করেছিল, ওর সঙ্গে ভালো করে কথা বলতে পারিনি বলে স্নান সেরে মেয়ের সঙ্গে ছাদে বসে, মানে ছাদের রোদ পিঠে লাগিয়ে, শীতের রোদ পিঠে লাগিয়ে ছাদে বসে ওর সঙ্গে কথা বলছিলাম। তারপর তো ছেলের বাবা আসলো, খাওয়া দাওয়া করছি। সবাই মিলে খেয়ে দিয়ে আজকে একটু বাইরে বেরোনোর আছে, বেরোবো। এখন ওই যে পাঁপড় ভাজা দিলাম, পাঁপড় ভাজা মুগ ডালের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কারা কারা মুগ ডালের সঙ্গে পাঁপড় ভাজা খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তারপর চাটনি দিয়ে দিচ্ছি, চাটনির সঙ্গেও কিন্তু পাঁপড় ভাজা খেতে ভীষণই ভালো লাগে। আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে চাটনির সঙ্গে পাঁপড় ভাজা খেতে। যেদিনই চাটনি বানাই চেষ্টা করি, মানে টমেটোর চাটনিই বলুন আর যে কোনো চাটনিই বলুন, একটু পাঁপড় ভাজা বানাতে, কারণ আপনাদের দাদা ভাই চাটনির সঙ্গে পাঁপড় ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। আজকের ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।